So today this is our last lecture on chapter 1. ঠিক আছে, the fundamental concepts of management, এবং অলরেডি আমরা আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে যে জিনিসগুলো দেখছি, why study management, আমরা ম্যানেজমেন্ট কেন স্টাডি করব, দেন আমরা দেখছি ম্যানেজমেন্টের ডেফিনেশন, এটার explanation, objectives of management. There was a long discussion on this. Then evolution of management নিয়ে আমরা একটা ভিডিও দেখছি, অলরেডি গ্রুপে শেয়ারও দিয়ে দিছি। as per my word আমি বলছি যে গ্রুপে সব ভিডিওগুলো আলাদাভাবে দিয়ে দিব। দেন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ফেলসের যে 14 প্রিন্সিপাল, সেটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলছি। উই স এ ভিডিও অ্যাজ ওয়েল। আচ্ছা, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের ভিডিও কি আমরা দেখছিলাম? ডান। ওকে, সো today is our final segment of chapter 1. Chapter 1 তো সারা জীবন পড়া যাবে না, বাকি চ্যাপ্টারও আছে, বাট we took some time to describe the fundamental concept in detail, যে কনসেপ্টে যাতে হ্যাঁ প্লিজ কনসেপ্টে যাতে আমাদের ক্লিয়ার করতে সমস্যা না হয় বা না হয়। দেন আজকে আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ফাংশনস অফ ম্যানেজমেন্ট। তো ফাংশনস অফ ম্যানেজমেন্ট দ্যাট মিনস এই ফাংশনগুলো কার, সিমিলারলি সো দিজ আর দ্য ফাংশনস অফ এ ম্যানেজার। ঠিক আছে, ম্যানেজমেন্টের ফাংশন যা, ম্যানেজমেন্ট করতে গেলে যা যা করা লাগে, দ্যাট মিনস এ ম্যানেজার হ্যাজ টু ডু দ্যাট। সো সেগুলোর মধ্যে একদম বেসিক, মানে ওইভাবে কাজ চিন্তা করতে গেলে তো বহু কাজ আছে। ঠিক আছে, আমরা ওভারঅল বিগ হেডিংয়ে যেগুলো চিন্তা করি, একটা হচ্ছে প্ল্যানিং, দেন অর্গানাইজিং, কন্ট্রোলিং, লিডিং। সো দিজ আর দ্য বেসিক ফাংশনস অফ ম্যানেজমেন্ট। তো প্ল্যানিংয়ের মধ্যে আমরা কি মিন করতেছি, বা বেসিক ইন্ট্রোডাকশনটা কি বলতেছি, যে ডিফাইনিং অবজেক্টিভস টু বি অ্যাচিভড ফর এ গিভেন পিরিয়ড অ্যান্ড হোয়াট নিডস টু বি ডান টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ। মানে সে ফর এক্সাম্পল আপনি নিজেই চিন্তা করেন না, আপনি একটা বিজনেস দাঁড়া করাবেন, আপনি একটা ইন্ডাস্ট্রি দিবেন, হোয়াট এভার টাইপ অফ বিজনেস, সে ফর এক্সাম্পল ইভেন একটা অনলাইন বেসড একটা বিজনেস শুরু করবেন। এখন এই যে বিজনেসটা শুরু করবেন, বিজনেস কি শুরু আগে করবেন নাকি বিজনেস শুরু কিভাবে করবেন, কি বিজনেস করবেন, কোন অ্যাপ্রোচে যাবেন, এইটার প্ল্যানিং আগে করবেন? কোনটা আগে প্ল্যানিং করবেন। এবং এই যে একটা অনলাইন বিজনেস আপনি শুরু করবেন, সেটার যে প্ল্যানিং করবেন, সেই প্ল্যানিংয়ের মধ্যে একদম ফার্স্ট একদম বেসিক ডিসিশনগুলো কি কি আসবে, কি কি ডিসিশন নিতে হবে? একদম ফার্স্ট কোয়েশ্চেনটা কি, যে আমি শুধু বললাম যে আমি একটা অনলাইন বিজনেস করব, একটা অনলাইন ব্যবসা আমি শুরু করব, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি কি, কি বিজনেস করব, মানে ব্যবসাটা কিসের হবে, কিসের ব্যবসা হবে? আচ্ছা ঠিক আছে, ফার্স্টেই বললাম যে আমি কাপড়ের ব্যবসা করব, গেল। তারপরের কোয়েশ্চেন কি? তো কাপড়, ইয়েস। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি ধরনের কাপড়? কাপড় তো পৃথিবীতে বহু ধরনের আছে, আমি কোন ধরনের ক্লথ নিয়ে কাজ করব? আমি কি লেডিস ক্লথ, জেন্টস ক্লথ, কিডস ক্লথ? সেই জেন্টস ক্লথ হলে কোন ধরনের ক্লথ, কিডস ক্লথ হলে কোন ধরনের ক্লথ, লেডিস ক্লথ হলে কোন ধরনের ক্লথ? যেমন আপনারা জানেন অনলাইনে বহু আছে যারা শুধুমাত্র মহিলাদের সালোয়ার কামিজের করে, থ্রি পিসের করে, অনেকে পাকিস্তানি শাল, আবার অনেকগুলো আছে শুধুমাত্র ছেলেদের পাঞ্জাবি, ছেলেদের এই টাইপের প্রত্যেকে আলাদা আলাদা ক্যাটাগরি আছে। একদম সব কিছু করে, সেটা তো ব্র্যান্ডের জন্য প্রযোজ্য, অনলাইন শপের জন্য কাস্টমার ওইভাবে সিলেক্ট করা থাকলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তো আপনি এই দুইটা ডিসিশন নিলেন, ডিসিশন কি নেওয়া শেষ? তারপরে ডিসিশন কি? হ্যাঁ, কত টাকা বিনিয়োগ করবেন? আচ্ছা ঠিক আছে, সেটা তো অবশ্যই একটা ডিসিশন। দেন ইয়েস, সোর্সিং কোথা থেকে হবে? আমি সোর্সিং কোথা থেকে করতেছি? আমি কি লোকালি সোর্সিং করতেছি নাকি আমি বাইরে থেকে আনতেছি? যেমন পাকিস্তানি লনের বিজনেস যারা করে, পাকিস্তানি লন তারা কালেক্ট করে, এখন পাকিস্তান থেকে তো সরাসরি ইম্পোর্ট করে না। হ্যাঁ, যদি ওরকম রিলেটিভ থাকে, নিয়মিত আসা যাওয়া করতেছে, লাগেজ করে আমার জন্য নিয়ে আসতেছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আদারওয়াইজ আমি আলাদা সোর্স ঠিক করতে দিচ্ছে যে কে নিয়মিত পায় বা কে নিয়মিত পাকিস্তানি লন আনে, অথবা বাংলা বাজার বা যে কোনো জায়গায় কোন জায়গায় আমি নিয়মিত গেলে এই জায়গায় পেতে পারি, সেই জায়গার সাথে আমার একটা কন্ট্যাক্ট করা থাকতেছে যে আপনি নিয়মিত আমারে এই জিনিসটা দিবেন, এই রেটে দিবেন, হোলসেল প্রাইসে আমাকে দিবেন, কারণ আমিও ব্যবসা করব বা লাইক দিস। তো আমি সোর্সিং কোথা থেকে করব, তারপর আমার কাস্টমার কারা হবে, কাস্টমারদের কাছে রিচ কিভাবে করব, আমার ব্যবসাটা দাঁড়া করাবো কিভাবে, এটার ডেলিভারি সিস্টেমটা কি হবে। অনলাইনে তো মানুষ অর্ডার দিতে পারবে, ঠিক আছে, সেটা করা হলে ডেলিভারি সিস্টেমটা কি হবে? আমি কি সরাসরি আমার কোম্পানি ডেলিভারি করবে, নাকি আমি রেডেক্স অথবা গো বাংলা অথবা এই ধরনের যারা ডেলিভারি সার্ভিসে আছে তাদেরকে দিয়ে ডেলিভারি করব? সো লটস অফ ডিসিশনস আর দেয়ার। একদম ফার্স্টে আমি ব্যবসা শুরুর অনেক আগে এই ফান্ডামেন্টাল প্ল্যানিংগুলোর বিষয় আছে না, সো এটা ছাড়া তো আর আমরা আসলে শুরুই করতে পারতেছি না।
স্টার্টস উইথ দিস। দেন অর্গানাইজিং, আমি এই যে ডিসিশনগুলো নিতেছি এবার স্টেপ বাই স্টেপ আমাকে অর্গানাইজ করতে হবে। সো ডিটারমাইনিং হোয়াট টাস্ক টু বি ডান, আমার কী কী কাজ করতে হবে, হু উইল ইমপ্লিমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেট টাস্ক, এই কাজগুলো কে করবে, কোন কাজটা কে করবে, সব কাজ তো আমি একা করতে পারবো না, ঠিক আছে। ইভেন মানে আপনি একা প্রথম দিকে সব কাজ করতে চাইলেও শেষ পর্যন্ত দেখা যাবে যে আপনি আর পারতেছেন, আপনাকে কারো না কারো হেল্প নিতে হতেছে, ইনফরমেশনের জন্য হোক, পারচেজিংয়ের জন্য হোক, সোর্সিংয়ের জন্য হোক, কাস্টমার রিটেনশন অথবা ক্যাচ করার জন্য হোক, সার্ভিস ডেলিভারি ইনশিওর করার জন্য হোক, অনেক জায়গায়। সো হাউ দ্য টাস্ক টু বি গ্রুপ, মানে কাজগুলো কিভাবে হবে, কোন কাজগুলো কে করবে, বা আমি কয়টা কাজ করব, ও কয়টা কাজ করবে, আমরা যদি দুইজন পার্টনার মিলে শুরু করি তাহলে আমার কাজগুলো কি হবে, ওর কাজগুলো কি হবে, প্ল্যানিংয়ের সাইডটা কে দেখবে, অপারেশনের সাইডটা কে দেখবে, দৌড়াদৌড়ি কে বেশি করবে, কে কম করবে, ইনভেস্টমেন্টে কার পার্সেন্টেজ কেমন হবে, এরকম প্রত্যেকটা জায়গায় আমার অর্গানাইজিংয়ের ব্যাপার আছে। দেন আসেন লিডিং। সো involve motivating subordinates, selecting the most effective communication channel, resolving conflict and directing as well as guiding the action of others with the intention of achieving all objectives. এটা আমরা একটু বড় ফার্মের পার্সপেক্টিভ থেকে বলতেছি। আমরা যদি একদম ছোট আপনার অনলাইন বিজনেসের ক্ষেত্রেও যদি চিন্তা করেন, যদি মনে করেন যে ধরেন আপনারা পার্টনার আছে দুইজন, আর এর সাথে আপনাদের অনলাইন প্রমোশন এবং হিসেবে আপনাদের জাস্ট একজন গ্রাফিক ডিজাইনার, আরেকজন আছে অনলাইন কলস এবং ফেসবুক ফিডব্যাক এবং এই টাইপের ইয়ার জন্য, ধরে নিলাম মাত্র আপনারা 4-5 জন, বা ধরে নিলাম যে পরিবারের সবাই পরিবারের। তারপরেও যে কয়জনকে নিয়ে আপনি আসেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যেই থাকুক, পরিবারের মধ্যেই থাকুক, তাদেরকে মানে ব্যবসায় আপনি নামার সাথে সাথেই তো একেবারে ব্যবসা ফুলে ফেপে আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে নাকি? ব্যাপারটা কি এরকম না? সময় লাগবে না তো? ব্যবসায় ধাক্কা খেতে হবে না? হ্যাঁ, লস হবে না নাকি শুধু লাভই লাভ? মানে ব্যবসা মানে শুধু লাভ? সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যেই ধরনের বিজনেস শুরু হয় সেগুলো হচ্ছে যে স্মল অ্যান্ড মিডিয়াম লেভেলের স্টার্ট আপ বিজনেস, ঠিক আছে। বড় পরিসরে তো খুব কম বিজনেসই শুরু হইতে পারে। একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি দেওয়া তো আর মুখের কথা না যে চাইলেই আমরা সবাই টেক্সটাইল ইন্ডাস্ট্রি দিয়ে ফেলতে পারলাম, সেরকম তো না। ছোট ছোট বিজনেস পৃথিবীতে সবচেয়ে বেশি শুরু হয়, কারণ শুরু করা সহজ, আবার সবচেয়ে বেশি ফলো করে সেগুলো, কারণ আবেগের তাড়নায় শুরু করতেছে। আমি নিজেই তো কত ব্যবসা শুরু করলাম, সব স্টপ হয়ে গেছে। শুরু করছি, অল্প কিছুদিন দেখছি, লাইক দিস, ডান। সো এই যে ইস্যুটা, মানে যারা শুরু করে তারাও একটা ট্রায়াল বেসিসের মধ্যে দিয়ে যায়, পুরো জিনিসটা ওই প্যাসেজের মধ্যে দিয়ে যায়। কিন্তু যারা সত্যিকার অর্থে ডেডিকেটেডলি যে চাকরি ছেড়ে দিয়ে যে বিজনেস শুরু করতেছে, বা যে ওইভাবেই বিজনেস শুরু করতেছে যে না আমি ইনভেস্টমেন্ট করে ফেলছি, এখন এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, আমার এইটাই এখন আমার ক্যারিয়ার, আমি এই ব্যবসাতেই থাকবো, এইটাই দাঁড়া করাবো, তার ডিটারমিনেশন আর আমাদের মতো যে পার্ট টাইম আজকে এইটা দিয়ে ট্রাই করে দেখি ওর ডিটারমিনেশন একরকম হবে। সো সে তার পরিবার হোক, আত্মীয় স্বজন হোক, সে যাদেরকে নিয়ে কাজ করবে তারা তো বুঝে যাবে যে হ্যাঁ ব্যবসা লস হইতেছে, এই লসের ব্যবসায় থাকা যাবে না, তুমি আমার দিতে পারতেছো না, ইয়ে করতে পারতেছো না, কোনো লাভ হইতেছে না। এখন তাদেরকে ধরে রাখতে গেলে তার কন্টিনিউয়াসলি মোটিভেট করতে হবে না, তাদেরকে ধরে রাখার মতো ক্যাপাসিটি, ম্যানেজমেন্ট ক্যাপাসিটি তার থাকতে হবে না। এটা তো ছোট্ট একটা বিজনেসের কথা বললাম, যত বড় অর্গানাইজেশন তাদের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম না। ধরেন একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এর আগের দিনও আমরা বলছিলাম যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি কি যায়, যে ওয়ার্কার টার্ন ওভার রেশিও এটা বেশি হোক নাকি ওয়ার্কার রিটেনশন রেশিও বেশি হোক? সে কি চায় যে ওয়ার্কাররা 2 দিন পর চলে যাক নাকি ওয়ার্কাররা থাকুক? ওয়ার্কাররা থাকুক, কারণ ওয়ার্কার মানে আমার যত বেশি ওয়ার্কার চলে যাবে, আমার প্রত্যেকবার যদি আমার ইন্ডাস্ট্রি যদি এরকম হয়ে যায় যে আমার ইন্ডাস্ট্রি মার্কেটে বিখ্যাত হয়ে গেছে, এটা একটা দারুণ ট্রেনিং সেন্টার, এখান থেকে সবাই আসে, খুব ভালো ট্রেনিং নেয়, তারপরে একটু এক্সপার্ট হয়ে গেলে আরও বেশি দামে অন্য ফ্যাক্টরিতে চলে যায়, আমি কি আমার ইন্ডাস্ট্রিতে ট্রেনিং সেন্টার বানাতে চাই? না। আচ্ছা, এই ধরেন যে কোনো ইউনিভার্সিটির অবস্থা যদি এরকম হয় যে ওই ইউনিভার্সিটি যখনই ফ্রি ক্লাস অফার করে তখন সারা দেশ থেকে ফ্রি ক্লাস করার জন্য মানুষ চলে আসে, কিন্তু যখনই আসল কোর্স অফার করে তখন আর কেউ আসে না, তো ওই ফ্রি ক্লাসের অবস্থা কি? তার মানে এখানে শুধু ফ্রি খাওয়ার জন্য মানুষ আছে, কিন্তু অরিজিনাল কোর্স করার জন্য, ইনভেস্টমেন্ট করার জন্য মানুষ নেই। সো এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো ডিপেন্ড করে, তার মানে হচ্ছে যে ওয়ার্কার রিটেনশন আমি করতে পারতেছি কিনা, আমার এমপ্লয়ি সাবঅর্ডিনেট যাদের আছে তাদেরকে আমি ধরে রাখতে পারতেছি কিনা। সো কথা বলতে গেলে অনেক কিছু বলা যাবে, বাট আপনারা নিজেদের সাথে, বাস্তবতার সাথে, প্র্যাকটিসের সাথে মিলিয়ে নেবেন। ফাইনালি হচ্ছে কন্ট্রোলিং, আপনার পুরো ব্যাপারটার উপরে আপনার কোনো কন্ট্রোল নাই, আপনি মালিক, আপনি উদ্যোক্তা, আপনি শুরু করছেন, আপনার ইনভেস্টমেন্টই সবচেয়ে বেশি, আপনার পরিশ্রমই সবচেয়ে বেশি, অথচ কি হইতেছে না হইতেছে তার উপরে আপনার কোনো কন্ট্রোল নাই। ফিসাবিলিল্লাহ হবে? হ্যাঁ,
ব্যবসা লস হইতেছে, আপনি বলতেন আল্লাহ ভরসা। ব্যবসা লাভ হইতেছে, আপনি বললেন আল্লাহ ভরসা। আল্লাহ যাহা করবেন তাহাই সত্য, আল্লাহ তাকদিরে যা লেখছেন তাই। এই কথা বললে এইভাবে সাইডে দিলে হবে? আল্লাহ এইভাবে করতে বলছেন না। তো তাকদির নিয়ে অনেক কনফিউশন আছে, যে সেই আলোচনায় যাচ্ছি না, বা অন্য সময় পাইলে আমরা সেটা নিয়ে কথা বলবো। এনিওয়ে, সো ইস্যুটা যেটা, সেটা হচ্ছে, থ্যাংক ইউ, আমার কন্ট্রোলিং থাকতে হবে। আই মাস্ট হ্যাভ ফুল কন্ট্রোল ওভার মাই বিজনেস। তার মানে হচ্ছে সব কিছুর কন্ট্রোল, এক্সটার্নাল কন্ট্রোল তো আমার হাতে নেই। তার মানে হচ্ছে যে আমি অনলাইন শপটা শুরু করতেছি, একদম শুরুতেই প্রথম মাসে কয়জন কাস্টমার আমার প্রোডাক্ট পছন্দ করবে, কয়জন অর্ডার করবে, দ্বিতীয় মাসে কয়জন অর্ডার করবে, 6 মাস পরে আসলে কত পার্সেন্ট গ্রোথের দিকে যাবে, আমি লাভের মুখ কত মাস পরে দেখতে পারি, লাভ বেশি হবে না কম হবে, 1 বছর পরে অবস্থা যা, 2 বছর পরে অবস্থা আসলে কি হবে, ব্যবসাটা আদৌ টিকবে কিনা, করতে পারবো কিনা, এই জিনিসগুলোর উপরে তো আমাদের কোনো কন্ট্রোল নেই। এক্সটার্নাল ইস্যুজ আর দেয়ার, বাট ইন্টারনাল যেগুলো, বিজনেসের সাথে রিলেটেড যেগুলো, ম্যানেজমেন্টের সাথে রিলেটেড যেগুলো, প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কন্ট্রোলিং, এই যে ব্যাপারগুলো, সেগুলোর কন্ট্রোল তো পুরোপুরি আমার হাতে থাকতে হবে নাকি? নাকি এখন মনে করেন উনি ফ্রাইডেতে ক্লাস করতে আসবেন, ঠিক আছে, কিন্তু ফ্রাইডেতে উনি ক্লাস করতে আসবেন, কিন্তু উনি শেষ পর্যন্ত আসতে পারবেন কিনা এটার কন্ট্রোল উনার হাতে নাই। ব্যাপারটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, বুঝছেন না ঘটনা কোথায় প্যাচ খাইছে? সো প্যাচ ছুটাইতে হবে, এরকম প্যাচ যাতে না লাগে সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এনিওয়ে, সো দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনস। এখন আমরা একটু দেখি। We are going to look at following concepts: manager and management roles. A manager is a person who does management, or a person who is responsible for and does everything from planning to controlling the resources and manpower to achieve the goals and objectives in an organization. There are 2 kinds of managers: common managers and special managers. You can watch the videos in the description to learn more about managers' management roles. According to Mr. Henry Vinsper, these 10 roles are considered as management roles: figurehead, leader, liaison, monitor, disseminator, spokesperson, entrepreneur, disturbance handler, resource allocator, and negotiator. Let's look at each of the 10 managerial roles in greater detail. These 10 roles then divided into 3 categories: interpersonal category, informational category, and decisional category. Interpersonal category. The managerial roles in this category involve providing information and ideas. Figurehead. As a manager, you have social, ceremonial, and legal responsibilities. You are expected to be a source of inspiration. People look up to you as a person with authority and as a figurehead. Leader. This is where you provide leadership for your team, your department, or perhaps your entire organization, and it's where you manage the performance and responsibilities of everyone in the group. Liaison. Managers must communicate with internal and external contacts. You need to be able to network effectively on behalf of your organization. Informational category. The managerial roles in this category involve processing information. You regularly seek out information related to your organization and industry, looking for relevant changes in the environment. You also monitor your team in terms of both their productivity and their well-being. Disseminator. This is where you communicate potentially useful information to your colleagues and your team. Spokesperson. Managers represent and speak for their organization. In this role, you're responsible for transmitting information about your organization and its goals to the people outside it. Decisional category. The managerial roles in this category involve using information. Entrepreneur. As a manager, you create and control change within the organization. This means solving problems, generating new ideas, and implementing them. Disturbance handler. When an organization or team hits an unexpected roadblock, it's the manager who must take charge. You also need to help mediate disputes within it. Resource allocator. You'll also need to determine where organizational resources are best applied. This involves allocating funding, as well as assigning staff and other organizational resources. Negotiator. You may be needed to take part in and direct
important negotiations within your team, department, or organization. Hope you learned what are. Done. So, very important একটা ভিডিও, যেহেতু মাঝখানে একটু পজ দেওয়া হয়েছিল, তারপরেও আর ভিডিও তো আমি গ্রুপে দিয়েই দিচ্ছি, সো ইউ ক্যান ওয়াচ ইট অ্যাগেইন। খুব ইন্টারেস্টিং ভিডিও অ্যান্ড ইউ ক্যান গেট দ্য মেসেজ ভেরি ক্লিয়ারলি অ্যাজ ওয়েল। তারপরেও ভেরি শর্ট সামারি বা সেই জায়গাগুলো তো থাকতেছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যে কথাগুলো বলতেছি যে ম্যানেজার হ্যাজ মেনি ফাংশনস, ম্যানেজার হ্যাজ মেনি রোলস, তাকে অনেকগুলো রোল প্লে করতে হয়। তাকে এন্টারপ্রেনারের রোল প্লে করতে হয়, কারণ তাকে কন্টিনিউয়াসলি নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হয়, বিজনেস ইনোভেশন করতে হয়, বিজনেস কীভাবে ডেভেলপ করবে সেটা তার মাথায় আসতে হয়, নতুন নতুন স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হয়, যেটার জন্য বিজনেসের গ্রোথ হবে, কোম্পানি আরও ভালো করতে পারবে। এবং যখন কেউ দেখে যে তার এই এন্টারপ্রেনারশিপ রোলটা বেশ ভালো বা ভালো প্রমিজিং, বা তার মাথায় আসলেই দারুণ দারুণ আইডিয়া ক্লিক করে, যেটা দিয়ে আসলেই বিজনেসের ইয়া হয়, সে যখন প্রমাণ পায়, তখন আর কেউ অন্যজনের কোম্পানিতে সার্ভ করতে চায় না। তখন সে চিন্তা করে ওয়াই নট মাই ওয়ান, ওয়াই নট আই স্টার্ট মাই ওন বিজনেস। ঠিক আছে, বাট শুধু আইডিয়া দিয়েই কি আসলে ব্যবসা হয়? আইডিয়াতে তো ব্যবসা হয় না, ব্যবসার জন্য আরও অনেক বিষয় লাগে। শুধু আইডিয়া বা ইনভেস্টমেন্ট থাকলেই হয় না, নেটওয়ার্ক লাগে, ক্যাপাবিলিটি লাগে, টেকনিক্যাল নলেজ লাগে, ওই বিজনেসটা সম্বন্ধে, ওই পার্টিকুলার ইয়ার টোটাল সাপ্লাই চেইন সম্বন্ধে, টপ টু বটম সম্বন্ধে ক্লিয়ার হ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ লাগে। এই জায়গাতেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে এই কারণেই আপনারা দেখবেন যে আপনি খুব কম মানুষ পাবেন আমাদের টেক্সটাইল সেক্টরে বা ইভেন অন্য সেক্টরে, বিশেষ করে প্রোডাকশন ওরিয়েন্টেড সেক্টরে, যেখানে প্রোডাকশনের কোনো এক্সপিরিয়েন্স নাই, জীবনে কখনো প্রোডাকশন করে নাই বা ইয়া করে নাই, সরাসরি এন্টারপ্রেনার হয়ে গেছে। একটা হচ্ছে যে মানে বাই ফ্যামিলি বিজনেস হিসেবে বা উত্তরাধিকার সূত্রে, ইনহেরিটেন্স সূত্রে পেয়ে গেছে যে হ্যাঁ আমার বাবা ফ্যাক্টরির মালিক, আমার চাচা ফ্যাক্টরির মালিক, বা মামু থাকলে আর ভাগনা থাকলে সেটা তো ডিফারেন্ট ইস্যু। বাট আদারওয়াইজ যে আমি এই ট্র্যাকের না, এই ফ্যামিলির না, আমি এই বিজনেস ফ্যামিলির ছেলে না, আমি জাস্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আসছি, এখন আমি জাস্ট পড়াশোনা শেষ করে সাথে সাথে নিজে একটা ফ্যাক্টরি দাঁড়া করাইলাম, এগুলো খুব একটা ভিজিবল না। ভিজিবল না হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এইরকম করতে গেলে এক্সপিরিয়েন্স খুব একটা সুখকর হয় না। একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করা থাকলে, প্র্যাকটিক্যাল ফিল্ড থাকলে, যে চ্যালেঞ্জগুলো জানে এবং চ্যালেঞ্জগুলো কীভাবে ওভারকাম করতে হয় এটা সে লাইফে ফেস করে আসছে, তার জন্য দিস ইজ রেদার ইজি। সো ম্যানেজারকে ইন্টারপার্সোনাল রোল প্লে করতে হয়, মোটিভেশনাল রোল প্লে করতে হয়, স্পোক পারসন রোল প্লে করতে হয়, ডিসিমিনেটরের রোল প্লে করতে হয়। সে ইনফরমেশন নিজে কালেক্ট করবে, অথেন্টিক ইনফরমেশন কালেক্ট করবে, অথেন্টিক ইনফরমেশন পাস করবে, কমিউনিকেশন, মানে সেই তো আসলে কমিউনিকেশনের সেন্ট্রাল পয়েন্ট। মানে উপরে যে টপ ম্যানেজমেন্ট, সেই টপ ম্যানেজমেন্ট তার সাথে কমিউনিকেট করবে, তার নিচে যারা আছে তাদের সাথে সে কমিউনিকেট করবে। তার মানে সেন্ট্রাল কমিউনিকেশন হাব হচ্ছে সে যখন ওয়ার্কারদের সাথে কথা বলে তখন সে ম্যানেজমেন্টের, টপ ম্যানেজমেন্টের পক্ষ থেকে কথা বলে। আবার সে যখন ম্যানেজমেন্টের, টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলে তখন সে তার পুরো ফ্যাক্টরির পক্ষ থেকে কথা বলে, কখনো ওয়ার্কারদের পক্ষ থেকে, কখনো বিজনেস এন্টিটি বা কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটার পক্ষ থেকে। ম্যানেজার যে সবসময় টপ ম্যানেজমেন্টের কথাই মানে চুপ করে শুনবে, মেনে নিবে, ওয়ার্কারদের বিপক্ষে কাজ করবে, দিস ইজ অলওয়েজ নট ট্রু। আবার ম্যানেজার সবসময় তাদের বিরোধিতা করবে, দ্যাট ইজ অলওয়েজ নট ট্রু। ইথিক্যাল কনফ্লিক্ট থেকে শুরু করে আরও অনেক জায়গায় ইস্যু হইতে পারে, বাট ব্যালেন্স করা সব কিছুর মধ্যেই, এই রোল এন্ড রেসপন্সিবিলিটির মধ্যে কিছুটা ব্যালেন্স করা। সো ওয়াচ দিস ভিডিও অ্যাগেন কেয়ারফুলি। এরপরে আমরা যদি আসি যে আমার ম্যানেজমেন্টের কাজের ক্ষেত্রে আমার ইফিসিয়েন্সি থাকতে হবে, ইফেক্টিভনেস থাকতে হবে। ইফিসিয়েন্সি আর ইফেক্টিভনেসের মধ্যে বিষয়টা কি? ইফিসিয়েন্সি আমরা কোনটাকে বলি? যে এফিসিয়েন্সি ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাভয়েড ওয়েস্টিং মেটেরিয়ালস, এনার্জি, এফোর্টস, মানি অ্যান্ড টাইম ইন ডুইং সামথিং অর ইন প্রডিউসিং এ ডিজায়ার্ড রেজাল্ট। এবং নর্মালি ছোটোবেলা থেকে আমরা যখন ইফিসিয়েন্সি শিখছি, ইফিসিয়েন্সি আমরা কীভাবে শিখছি? আমরা ইফিসিয়েন্সিকে মেজার করি কীভাবে? সেটা হচ্ছে আউটপুট ইন টার্মস অফ ইনপুট। আমরা যদি আরও ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে আমার আসলে টার্গেট ছিল কতটুকু, সেই তুলনায় অ্যাকচুয়াল আউটকাম হয়েছে কতটুকু, মেজার্ড ইন টার্মস অফ পার্সেন্টেজ। আমরা যখনই পার্সেন্টেজে মেজার করতেছি সেটাকে বলতেছি আমি ইফিসিয়েন্সি। সে ফর এক্সাম্পল 100 মার্কসের পরীক্ষা নিছি, 50 পাইছে, তার মানে তার ইফিসিয়েন্সি 50%, ইফিসিয়েন্সি লস 50%। আমি টার্গেট দিছিলাম 120 কেজি, ও ফিল আপ করতে পারছে 80 কেজি, তার মানে ইফিসিয়েন্সি হচ্ছে ওর 2/3 বা 66%।
তো এই যে বিষয়টা, তার মানে এইভাবে আমরা মেজার করতেছি যে টার্গেট ছিল কতটুকু, টার্গেটের তুলনায় ও অ্যাচিভ করছে কতটুকু, বা ওর কাছে আমি এক্সপেক্ট করছি কতটুকু, ও দিতে পারছে কতটুকু। এটা হচ্ছে সিম্পল এফিসিয়েন্সির মেজারমেন্ট। আচ্ছা, এখন সো আমরা যত কাজই করি প্রত্যেকটা জায়গায় আসলে তো এই এফিসিয়েন্সির ব্যাপারটা আছেই। দেন ইফেক্টিভনেসের কথাটা কি? ইফেক্টিভনেসের ব্যাপারটা হচ্ছে যে কাজ তো আমরা অনেকভাবেই করতে পারি, সেই কাজ হওয়া আর ইফেক্টিভলি হওয়ার মধ্যে পার্থক্য আছে না? ঠিক আছে, কাজ হইতে পারে কিন্তু কাজটা শেষ পর্যন্ত ইফেক্টিভ হয়েছে কিনা। সে ফর এক্সাম্পল আপনি এই যে কিছুক্ষণ আগেই একটা স্টুডেন্ট ছিল, ও আমার সাথে ওয়েট করার জন্যই হইতো, জাস্ট 5 মিনিটের গ্যাপ হইলে ও চলে যেত, আমার সাথে ওর দেখা হইতো না। ও জাস্ট কলটা দিছে দেখে জাস্ট ক্লাসের সামনে দাঁড়ানো ছিল, ওকে আমি বলে দিছি যে ক্লাসের সামনে থাকেন, ক্লাসে ঢুকে যাব, দেখাটা হয়েছে। এক্সাম্পলটা এই কারণে দিলাম যে মনে করেন আপনাদের একজন আমার সাথে দেখা করার জন্য আজকে সকালবেলা হঠাৎ করে চলে আসছে এবং ও 2 ঘন্টা সময় নিয়ে আসছে যে ওর আরেকটা জরুরি কাজ আছে, ও জাস্ট জানাইতে আসছে আমার সাথে একটা জরুরি কাজ আছে এবং আজকে ক্লাস করতে পারবে না, এটা জানাইতে আসছে। আমার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই, সকালবেলা আসছে, ওর সাথে কি আমার দেখা হয়েছে? আমার কথা বুঝেন? তার মানে ও এই যে টাইম, এনার্জি, শ্রম সব কিছু লস করে এই যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আইসে 2 ঘন্টা আমার জন্য, 2 ঘন্টার জায়গায় যদি 5 ঘন্টাও ওয়েট করে, লাভ আছে? তার মানে কাজটা করছে, ইফোর্ট দিছে, কিন্তু ইফেক্টিভ হয় নাই। কারণ যেই প্রসেসে করা উচিত ছিল, যেই প্রসেসে করলে ইফেক্টিভ হইতো সেটা ইফেক্টিভ হয় নাই। পরীক্ষা তো অনেকেই দেয়, কিন্তু পরীক্ষা দেওয়া আর ইফেক্টিভ পরীক্ষা দেওয়া এক কথা, বুঝছেন না? সো বিষয়গুলোর মধ্যে পার্থক্য আছে। সো ইফেক্টিভনেস ইজ দ্য ক্যাপাবিলিটি অফ প্রডিউসিং এ ডিজায়ার্ড রেজাল্ট অর দ্য অ্যাবিলিটি টু প্রডিউস ডিজায়ার্ড আউটপুট। আমরা ঠিক যেরকম চাচ্ছি, যা চাচ্ছি সেই ক্যাটাগরিতে যদি আমি ডেলিভারি দিতে পারি, সেটাকে আমরা বলি ইফেক্টিভনেস। খুব সহজে বুঝেন, একটা এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আমাদের একটা ইন্ডাস্ট্রিতে, আমাদের প্রত্যেক যে কোনো ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সেকশনেই আমরা ওয়ার্কারদের টার্গেট দেওয়া থাকে, শিফটের শুরুতেই আমরা টার্গেট দিয়ে দিই। মনে করেন আপনি একটা শিফটের শুরুতে একদম নর্মাল একটা বেসিক অর্ডারের ক্ষেত্রে আপনার 3 জন ওয়ার্কার আছে, এ বি সি, আপনি তাদের প্রত্যেককে টার্গেট দিয়ে দিলেন। একটা কটন সিঙ্গেল জার্সি ফেব্রিক তৈরি করবে, তো তাদের প্রত্যেককে আপনি 240 কেজি টার্গেট দিয়ে দিলেন যে এই 8 ঘন্টা শিফটে তুমি 240 কেজি ফেব্রিক তৈরি করবা। ঠিক আছে, খুব ভালো কথা। এখন এ তৈরি করলো 220 কেজি, বি তৈরি করলো 200 কেজি এবং সি তৈরি করলো 210 কেজি। আপনার দৃষ্টিতে বেস্ট ওয়ার্কার কে? এ। সবচেয়ে বেশি এফিসিয়েন্সি কার? সবচেয়ে হাইয়েস্ট এফিসিয়েন্ট কে? এ। কারণ কি? ও সবচেয়ে বেশি প্রডিউস করতে পারছে, টার্গেট যা দিছি সেই টার্গেটের কাছাকাছি সবচেয়ে বেশি যাইতে পারছে ও, এটা হচ্ছে ওর এফিসিয়েন্সি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করি, ওয়ার্কাররা যে রোল তৈরি করে সেই রোল তৈরি করার পর সেটা কোথায় যায়? কিউসি সেকশনে যায়। আমরা চেক করি, চেক করে দেখা গেল যে এ যে প্রডিউস করছে তার মধ্যে 40 কেজি হচ্ছে রিজেক্ট, এর 20 কেজি রিজেক্ট, এর 10 কেজি রিজেক্ট। এটা হচ্ছে রিজেকশন। এখন বলেন আপনার কাছে বেস্ট ওয়ার্কার কে? আরো সহজে ক্যালকুলেট করি, এখানে তাহলে ভালো ফেব্রিক রয়েছে 180 কেজি, এখানে অ্যাকসেপ্টেড ফেব্রিক 180 কেজি, এখানে অ্যাকসেপ্টেড ফেব্রিক 200 কেজি। হু ইজ দ্য বেস্ট ওয়ার্কার নাও? এই একটু আগে না আপনাদের ডিসিশন অন্য কিছু ছিল, এত দ্রুত ডিসিশন চেঞ্জ হইলো কেন আপনাদের? হ্যাঁ, মাত্র একজনের গলায় গোল্ড মেডেল দিয়ে love at first sight. সো ডিসিশন দেওয়ার সময় ভেবে চিন্তে ডিসিশন দিতে হবে যে আমি কাউকে যখন বেস্ট ওয়ার্কার বলবো যে শি ইজ বেস্ট ফর মি অ্যান্ড শি উইল বি দ্য বেস্ট, কেমনে বুঝলি? না দেখেই বুঝছি। ইন্নালিল্লাহ, হ্যাঁ দেখেই বুঝে ফেলছো? এত বড় জ্যোতিষ তো ফেরেশতারাও না, তুমি দেখেই বুঝে গেলে। সো এইটা হচ্ছে বিষয়। তাহলে আমরা আসলে কেমন ওয়ার্কার চাই? আমরা কি শুধু এফিশিয়েন্ট ওয়ার্কার চাই? আবার আপনাদের কারো কাছে এই যে ও ভালো ওয়ার্কার হইল না কেন? কেন হইল না? কারণ ইস্যুটা হচ্ছে যেটা, যে ওর ইফিসিয়েন্সিও খারাপ, ইফেক্টিভনেসও মাঝামাঝি। তার মানে আমার ওয়ার্কারের ইফিসিয়েন্সিও লাগবে, ইফেক্টিভনেসও লাগবে। কারো ইফিসিয়েন্সি নাই, শুধু ইফেক্টিভনেস আছে, চলবে? কারো শুধু ইফিসিয়েন্সি আছে, ইফেক্টিভনেস নাই, চলবে? তার মানে সে ধুমায় প্রোডাকশন দেয় এবং ধুমায় ফেব্রিক রিজেক্ট হয়, হবে? আবার কেউ
প্রোডাকশন দেওয়ার সময় 8 ঘন্টার তুই আচ্ছা ঠিক আছে তুই কম করে হইলেও 200 কেজি প্রোডাকশন দেয়, এখন তো ও প্রোডাকশন দেয় 150 কেজি, চলবে ওরে দিয়ে না। তার মানে আমাদের কি লাগবে? ইফিসিয়েন্সি প্লাস ইফেক্টিভনেস। আচ্ছা এটা কি শুধুমাত্র ওয়ার্কারের ক্ষেত্রে? আমাদের নিজেদের বেলায় আমরা যেই কাজই করি, যেভাবেই করি, ক্লাস করেন, পরীক্ষা দেন, জব করেন, ক্যাম্পাসে কোর্স করেন, যাই করেন না কেন, ইফিসিয়েন্সি না থাকলে হবে? ইফেক্টিভনেস না থাকলে? নাকি দুইটাই থাকা লাগবে? দুইটাই নাই, শুধু আপনি টাকা খরচ করতেছেন, রেজাল্ট কি? ওই রিজেক্ট ফেব্রিক অথবা রিজেক্ট ওয়ার্কারের চেয়েও খারাপ, কারণ ওর তো অন্তত টাকা ঢাইলে আপনাদের মতো। সো ভেরি 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 ডেঞ্জারাস যে উই মাস্ট অ্যাচিভ ইফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস অ্যাট এভরি স্কেল, এভরি লেভেল। তাহলে এটার পার্থক্যটাই আমরা একটু বোঝানোর চেষ্টা করছি এখানে, যে ইফিসিয়েন্সি হচ্ছে যে আমি কত ভালোভাবে একটা জিনিস করতে পারি বা কত বেশি করতে পারি, আর ইফেক্টিভনেস হচ্ছে শেষ পর্যন্ত এটা কতটুকু উপকারী হইলো, কার্যকর কতটুকু হইলো। একটা জিনিস হচ্ছে যে আমার কর্মদক্ষতা, আমার দক্ষতা কত বেশি, কত দ্রুত আমি করতে পারি, কত সহজে আমি টার্গেট ফিল আপ করতে পারি। আরেকটা হচ্ছে যে আমি যা করছি সেটা শেষ পর্যন্ত ইউটিলিটি কি দাঁড়াইছে, ইউজফুলনেস কি দাঁড়াইছে, কতটুকু কার্যকর হয়েছে, এটা কতটুকু কাজে লাগছে। এবং শেষ পর্যন্ত এইটার বেসিক আউটকামটাই হচ্ছে প্রোডাক্টিভিটি। সে ফর এক্সাম্পল আমরা রিজেক্ট ফেব্রিক যেটা ধরি সেইটাকে কি আমরা পারফরমেন্স বলতে পারি? সেটা দিয়ে আমরা পারফরমেন্স মেজার করি, সেটা কি প্রোডাক্টিভিটির মধ্যে আসে, টোটাল প্রোডাকশনের মধ্যে? না, ওইভাবে আমরা ক্যালকুলেট করি না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইনাল যে ইয়াটা আমরা জাস্ট শেষ করে দিচ্ছি লাস্ট এই ভিডিওটা দিয়ে। Management skills. We can define management skills as a concept or abilities that an administrator should possess to fulfill specific tasks in an organization. We can develop management skills through practical experience as a manager and learning. These skills help the manager link up with their co-workers and to know how to deal with their associates. Now I am going to discuss 10 important management skills that every manager should have. 1. People management skills. First of all, you need to focus on your team, which comprises some great people. They have a lot to do, so sometimes you have to deal with demotivation and conflicts. Here you have to manage your people with emotional intelligence and know about your team members on both the personal and professional level. Adapt your people management skills at their best to give feedback, understanding values, and understanding each person in your team. 2. Communication skills. Effective leaders must improve communication skills, including verbal, written, and listening skills. Having good communication skill is crucial for a manager. As a team manager, you are the communication bridge between frontline staff and senior management. An open and positive attitude goes a long way to create a healthy and work-friendly environment. Ensure that staff feel valued. A positive workplace makes an employee happy and motivated. 3. Technical skills. Technical skills are a must require for a manager. For example, you have a marketing degree. Based on that you join an advertisement agency, then you use your knowledge about promotion to prepare ad campaigns. Technical skills are developed through work experience, job training, and formal education. 4. Conceptual skills. Conceptual skill is one of the most important management skills. Managers at the top, who decide what's good for the organization from the wide orientation, rely on conceptual skills. Basically, it is the ability to analyze complex situations. 5. Leadership skills. The best managers are basically inspirational and effective leaders. Effective leaders used to lead by example as much as by direction. You have to motivate team members to increase productivity, accept the contributions of other team members, and give credit where credit is needed. Now move on to number 6, problem solving. Problem solving is an essential management skill. A good manager must have the ability to tackle any situation and solve every problem that can come upon a typical workday. Problem solving in management involves identifying a certain problem
and then finding the best way to manage the problem and get the best solution. When a manager has great problem-solving skills, it separates him from the rest of the team and gives subordinates confidence in his managerial skills. 7. Time management skills. Managers face multiple demands or orders during their working time, and fill their days with a lot of interruptions. Here are some suggestions to improve your time management. Focus on the most important tasks first. Don't procrastinate and delegate routine tasks. Prioritize tasks. Fix a specific time for attending phone calls and answer emails. Eliminate unnecessary paperwork. 8. Directing and oversight. Directing is one of the most important managerial skills, where you take charge and tell people what to do. You can also make important decisions and give orders to your team members. Oversight might include anything from reviewing business models and checking for incompetence to make sure a project is on time and within budget. 9. Domain knowledge. A good manager should know the process he is managing, including the type of tasks that team members are performing and how they are working on them. Without it, you cannot give the right direction to your team members. 10. Diagnostic, analytical, and decision-making skills. If you want to be a good manager, then you should have good diagnostic and analytical skills. The diagnostic and analytical skills of a manager help him to identify the best possible approaches to a situation. It also helps a manager to visualize the outcomes of these approaches. Decision-making is the judgment of the process, by which one can choose between a number of alternative courses of action for the purpose of achieving goals. Done. Any questions on this video or on chapter 1? Overall questions any? So, you will get the video to watch it again, but what is very crucial, especially in terms of technical sector like textile and in any kind of manufacturing industry. Manufacturing concerns are very much technical, very much practical side. Manager. Say for example, এখন মালিক পক্ষের লোক আছে, BBA তে গ্র্যাজুয়েশন করা, MBA করা আছে, তারে ম্যানেজার বানাই দিলাম আমি টেকনিক্যাল প্রোডাকশন ইউনিটে, নিটিং এর ম্যানেজার বা ডাইং উইভিং এর ম্যানেজার বানাই দিলাম। আচ্ছা, যদি আমি স্বপ্নে পাওয়ার মাধ্যমে তারে ম্যানেজার বানাইতে চাইও বা ম্যানেজার বানাইও, রেজাল্টটা কি হবে? কেন জিরো? বিকজ হি কান্ট গিভ এনি ডিসিশন, বিকজ হি ডাজন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু টেক রাইট ডিসিশন। কারণ একটা ডিসিশন নেওয়ার জন্য, একটা রাইট ডিসিশন নেওয়ার জন্য যেখানে আমার প্রতিদিন অসংখ্য ডিসিশন নিতে হয় সেখানে, এবং প্রত্যেকটাই ক্রিটিক্যাল ডিসিশন, ম্যানেজারের কাছে তো আর নর্মাল জিনিসপত্র যায় না। ওয়ার্কাররা তো আর পার্টটা প্রবলেম নিয়ে, ইয়ার্ন মিক্সিং প্রবলেম নিয়ে, নর্মাল নিডল লুপ, সিঙ্কার লুপ এইসব প্রবলেম নিয়ে তো ম্যানেজারের কাছে যাবে না। বাট ম্যানেজারের কাছে যেই প্রবলেম নিয়ে যাবে সেই প্রবলেম সলভ তো পরের কথা, প্রবলেমটা কী জিনিস সেটা বোঝার যোগ্যতা তো আগে থাকতে হবে। তারপরে প্রবলেম সলভটা কিভাবে হবে, কিভাবে করলে আসলেই প্রবলেমটা সলভ হবে সেটা তার বোঝার যোগ্যতা থাকতে হবে। এখন বিষয়টা যদি এরকম হয়, আমাদের মতো যদি হাতুড়া ডাক্তার টাইপের ম্যানেজার হয় বা ইয়া হয়, যে ঠিক আছে সে ডিগ্রি আছে, ইউনিভার্সিটির ডিগ্রি আছে, অনেক কিছু আছে, মাস্টার্স আছে, PhD আছে, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই। এখন সে যদি এরকম বলে যে আচ্ছা এটা করে দেখো তো রেজাল্টটা কি আসে, দেখো সলভ হয় কিনা, ও আচ্ছা আরও বাইরে গেছে, আচ্ছা ঠিক আছে তাহলে এভাবে করে দেখো, ও সলভ হয় নাই, আচ্ছা এভাবে করে দেখো, ইন্নালিল্লাহ। সারাদিনকে R&D করতে থাকবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ফ্যাক্টরি প্রোডাকশন বন্ধ করে শুধু এই ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে প্রোডাকশনে এরকম কাজ করার সুযোগ আছে? নো, ভেরি ডেঞ্জারাস। সো দ্যাটস ওয়াই ম্যানেজমেন্ট, ম্যানেজার রোলস, technical sharpness, decision making skills, conceptual knowledge, these are very vital, very specific, especially in terms of technical field. যেই ফিল্ডে আছে তার ওই ফিল্ড সম্বন্ধে জানতেই হবে। আদারওয়াইজ মানে আমরা প্রত্যেকে নিজেদেরকে মনে করতে পারি যে আমরা সুপার ডিজিটাল, আমরা IT এক্সপার্ট, আমরা সফটওয়্যার বুঝি, হার্ডওয়্যার বুঝি, আমরা ইউটিউব চালাইতে পারি, ফেসবুক চালাইতে পারি। এইটা দিয়ে কি নিজেদেরকে IT এক্সপার্ট দাবি করা যাবে? সো ভেরি ডেঞ্জারাস। এই কারণে অল্পবিদ্যা ভয়ঙ্করী যাতে না হয়, উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। ওকে, দ্যাটস অল অ্যাবাউট চ্যাপ্টার 1.